Hello, friend. This is my channel, Honeyman the Mastermind. বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজ আমি ক্যালকেরিয়া কার্ভের কেস উইথ জার্নি আপনাদের সামনে উপস্থাপন করব। তো প্রথমেই আমি জানাই গ্র্যাটিটিউড টু ডক্টর স্যামুয়েল হানিম্যান, দ্য ফাউন্ডার অফ হোমিওপ্যাথি, যাকে ছাড়া আমরা একটিও বিন্দু চলতে পারি না। গ্র্যাটিটিউড টু ডক্টর এম.এল. সেগাল, ফাউন্ডার অফ রিভলিউশনাইজড হোমিওপ্যাথি, যিনি মাইন্ড সিস্টেমের কর্ণধার। এবারে কেস। পেশেন্ট 40 years of age, রোগীর সমস্যা হলো ডায়াবেটিস। দীর্ঘদিন ধরে ভুগছে, প্রায় 3 বছর ধরে ভুগছে। রোগীর এফবিএস ফাস্টিং ব্লাড সুগার 200 mg/dl এর কাছাকাছি এবং পিপিবিএস পোস্ট প্যান্ডিয়াল ব্লাড সুগার 300 এর উপরে। প্রথমে অ্যালোপ্যাথি মেডিসিন খেয়ে কিছুটা কাজ হতো, এখন আর কাজ হচ্ছে না। সেই জন্য সে এসেছিল হোমিওপ্যাথি ওষুধ খেতে। এবার তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার অসুবিধা কি? তখন রোগী বলছে, আমার ডায়াবেটিস হয়েছে, যার জন্য শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে, কাজে কর্মে কোনো এনার্জি নেই, নার্ভেরও সমস্যা দেখা দিচ্ছে, চোখে এখন কম দেখছি। অ্যালোপ্যাথ ডাক্তারদের বলেছিলাম, তারা বলেছে যে ডায়াবেটিস রোগীর এগুলো আস্তে আস্তে হতে থাকবে। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার কতদিন ডায়াবেটিস হয়েছে, কিভাবে শুরু হলো একটু বলুন। রোগী বলছে, বছর 3 হলো ডায়াবেটিস ধরা পড়েছে, কিভাবে শুরু হলো ঠিক মনে নেই। আবার তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার সম্বন্ধে কিছু বলুন, সংসারের অবস্থা কেমন, কি করেন আপনি এইসব। রোগী বলতে থাকে, আমরা বরাবরই অর্থনৈতিকভাবে সচ্ছল, আমরা 3 ভাই, ব্যবসা আছে, আমাদের বাবা ব্যবসা দেখাশোনা করতেন। যেহেতু আমাদের সংসারে কোনো সমস্যা নেই, সেই জন্য আমরা বহাল তবিয়াতে ঘুরে বেড়াতাম। আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো, সেই জন্য কোনো কিছুই অভাব ছিল না। বাবা মারা যাওয়ার পর আমার বড়দা ও মেজদা কারবার সামলাতে থাকে। হঠাৎ বড়দা মারা যায়, আমি সবার ছোট, আমার উপরে একটু চাপ আসে। তবু মেজদা কারবার সামলাতে থাকে। বড়দা মারা যাওয়ার মাস 3 পরে আমার মেজদা ও হার্ট অ্যাটাক করে মারা যায়। তখন পুরো ব্যবসাটাই আমার ঘাড়ে এসে পড়ে। আমি এসব পছন্দ করতাম না। এই যে দায়িত্বটা আমার ঘাড়ে এসে পড়ে, এটা আমি ঠিক প্রস্তুত ছিলাম না। যেহেতু জয়েন্ট ফ্যামিলি, বড়দার বউ ছেলে মেয়ে, মেজদার বউ ছেলে মেয়ে, আমার বউ ছেলে মেয়ে নিয়ে বড় সংসার। এখন এই সংসার এই ব্যবসার দ্বারা প্রতিপালিত হয়। এবারে সমস্ত দায়িত্বটাই আমার কাঁধে এসে পড়ে। আমিও দায়িত্ব পালন করার চেষ্টা করি। তারপর আস্তে আস্তে আমার ডায়াবেটিস দেখা দেয়। ঘুম ভালো হতো না, এরপর থেকে এই রোগ আমার চলতে থাকে, মেডিসিনও চলতে থাকে। সো দিস ইজ দ্য কেস। তো এখান থেকে আমরা যে রুব্রিকগুলো নিয়েছিলাম, নাম্বার 1 হলো ডিলিউশন ওয়েলথ অফ। সে বলেছে আমাদের সংসারের কোনো অভাব ছিল না। 2 নম্বর রুব্রিক হলো এলমেন্টস ফ্রম ডেথ অফ লাভড ওয়ান, প্যারেন্টস অ্যান্ড ফ্রেন্ডস অফ। এখানে রোগী তার বাবা বা তার 2 ভাই মারা যাওয়ার কারণেই তার এই রোগ এসে ধরেছে।
এলিমেন্টস ফ্রম গ্রিপ, তার মধ্যে একটা গ্রিপ তৈরি হয়েছে। রেসপন্সিবিলিটি, টেকিং রেসপন্সিবিলিটি টু সিরিয়াসলি, এখন তাকে গুরুত্ব সহকারে রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে। এবং একটা জেনারেল যে রুব্রিক ছিল ডায়াবেটিস মেলিটাস। এই 5টা রুব্রিক, এছাড়াও রেট্রোস্পেক্টিক্যালি আমরা রুব্রিক নিতে পারি রেসপন্সিবিলিটি অ্যাভারশন টু। অ্যাকচুয়ালি এই রেসপন্সিবিলিটি চাই না। আর রেসপন্সিবিলিটি এলিমেন্টস ফ্রম অ্যাগ্রাভেশন, এই রেসপন্সিবিলিটি নেওয়ার ফলে তার এই রোগের অ্যাগ্রাভেশন ঘটেছে। তো এই দুটো রুব্রিক আমরা কমপ্লিট রেপার্টরিতে পাবো। তাহলে এই 5টা রুব্রিক যদি আমরা রেপার্টরাইজেশন করি তো আমাদের মেডিসিন আছে ক্যালকেরিয়া কার্ভ। পোস্টোলজি 200 পোটেন্সি 4টে ডোজ দেওয়া হয়, তার 4 মাস পরে আবার একবার 200 রিপিট ডোজ দেওয়া হয় এবং তার 2 মাস পরে 1M একবার দেওয়া হয় এবং কয়েকবার রিপিট 1M ডোজ দেওয়া হয়। রোগী বেশ ভালোই আছে, ব্লাড সুগার লেভেল কমেছে, তার চিন্তাভাবনা কমেছে। এই যে রেসপন্সিবিলিটি অ্যাভারশন টু, এটা আমরা কমপ্লিট রেপার্টরিতে পাবো যেখানে ক্যালকেরিয়া কার্ভ রয়েছে। আর রেসপন্সিবিলিটি এলিমেন্টস ফ্রম অ্যাগ্রাভেশন, এটাও ক্যালকেরিয়া কার্ভ আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট গ্রেডে রয়েছে। জার্নি অফ ক্যালকেরিয়া কার্ভ, এবারে ক্যালকেরিয়া কার্ভকে আমাদের চিনতে হবে যে ক্যালকেরিয়া কার্ভ ব্যক্তিটা কেমন, কে সে। ক্যালকেরিয়া কার্বনিকা ড্রাগটি প্রুভ করেছেন ডক্টর স্যামুয়েল হানিম্যান। এই ড্রাগটি তৈরি করা হয়েছে মিডল লেয়ার অফ ওয়েস্টার সেল, অর্থাৎ মুক্তা ঝিনুকের খোলকের মধ্যস্তর থেকে এই মেডিসিন তৈরি করা হয়েছে। তো মুক্তা বা পার্ল কি, এটাকে একটু জেনে নিই। মুক্তা বা পার্ল হলো এক ধরনের দামি মণিমাণিক্য বা অলংকার। মুক্তা ঝিনুকের আবরণী বা মিডল লেয়ার অফ ওয়েস্টার সেল হলো শক্ত আবরণী যা ঝিনুকের প্রাণকে বা মুক্তাকে প্রোটেক্ট করে। অর্থাৎ মুক্তা ঝিনুকের মধ্যে থাকে কে, মুক্তা। এই মুক্তাকে প্রোটেক্ট করে এই লেয়ার। তাই ক্যালকেরিয়া কার্ভের ফিলিং হলো এক্সক্লুসিভ, ওয়েলদি, ইগোয়েস্টিক অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট পার্সন। এই 4টে পয়েন্টকে যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা ক্যালকেরিয়া কার্ভকে খুব সহজেই মনে রাখতে পারি। এক্সক্লুসিভ অর্থাৎ ক্যালকেরিয়া কার্ভ ভাবছে আমার মধ্যে মণিমাণিক্য রয়েছে, ফলে সে ওয়েলদি, মণিমাণিক্য দামি জিনিস, সে ওয়েলদি ফিলিং করছে। ইগোইস্টিক, তার মধ্যে একটা ইগো, আমার মধ্যে দেখো অন্য কারো মধ্যে নেই, আমার মধ্যে দামি জিনিস রয়েছে। এবং যদি কারো মধ্যে দামি জিনিস থাকে সে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট ফিল করে। ফলে এক্সক্লুসিভ, ওয়েলদি, ইগোইস্টিক অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট পারসন, এটাই হলো ক্যালকেরিয়া কার্ভের কোর জায়গা, মেন ফিলিং। ওয়েস্টার এ টাইপ অফ মোলাস্কা, যেটা আমরা এই লেয়ার রয়েছে, কাভার রয়েছে, এই কাভার থেকে, এর মিডল লেয়ার থেকে আমরা মেডিসিনটা তৈরি করছি। এই যে মোলাস্কা বা ওয়েস্টার সেলের ভেতরে দেখুন আমরা দেখছি মুক্তা রয়েছে, এই মুক্তা এর ভেতরে ডেভেলপ করে। প্রথম এবং দ্বিতীয় পিকচারেই আমরা মুক্তা দেখছি। আর দিস ইজ দ্য লেয়ার, এই ওয়েস্টার সেলের লেয়ার। একেবারে বাইরের লেয়ারটা কি, বাইরের লেয়ারটা হচ্ছে পেরিঅস্টাকাম, আর তার নিচে রয়েছে প্রিজমেটিক লেয়ার, আর তার নিচে রয়েছে ম্যান্টেল লেয়ার। তাহলে এই প্রিজমেটিক লেয়ার, ক্যালসিয়াম কার্বনেট নির্মিত এই যে মিডল লেয়ার, এইখান থেকে আমরা এই ড্রাগটাকে প্রিপারেশন করছি। এবারে এক্সক্লুসিভিটি, এই যে এক্সক্লুসিভ পার্সন, এটা ব্যাপারটা কি একটু দেখে নিই। এক্সক্লুসিভ টু, ক্যালকেরিয়া কার্ভ ভাবে আমার মধ্যে দামি মুক্তা রয়েছে,
তাই ক্যালকেরিয়াকার ভাবে আমি একজন এক্সক্লুসিভ ব্যক্তি। এই মুখটাকে অক্ষত রাখার জন্য ক্যালকেরিয়াকার নিজেকে ওয়েল প্রোটেক্টেড রাখে, শরীর চর্চা করে, শরীর সম্পর্কে ভীষণ সচেতন, খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতন, বাইরের খাবার খায় না, দামি খাদ্যবস্তু গ্রহণ করে, নেশাভান করে না, কারণ এগুলো সব করলেই তার রোগ হবে, আর রোগ হলে সে কিভাবে মুখটাকে প্রোটেক্ট করবে। এক্সক্লুসিভ পার্সন দেখুন, যারা থোড়াসা হাটকে, সাধারণ মানুষের থেকে বেশভূষা, আচার আচরণ, কথাবার্তা থেকে পুরো আলাদা, সে নিজেকে উপরের একটু আপার লেভেলের মনে করে। ক্যালকেরিয়াকার এক্সক্লুসিভ পার্সন কেন? ক্যালকেরিয়াকার ভাবে আমার ভ্যানিটি আছে, আমার কথা যেন কেউ না জেনে যায়, আমার নেগেটিভিটি যেন প্রকাশ না পায়, আমি যে অসুস্থ তা প্রকাশ না পাই, রোগ চেপে রাখে। ক্যালকেরিয়াকার রোগকে শোক করে না, বাড়ির লোকেদেরকে বুঝতে দেয় না যে আমার রোগ হয়েছে, বাড়ির লোক আমার অসুস্থতা যেন বুঝতে না পারে, আমার ভেতরের ফিলিংটা অন্য কেউ যেন জেনে না যায়। আমি একজন টিচার, আমি একজন প্রফেসর, আমি একজন লয়ার, আমি অমুক ডাক্তার দেখাই, ছোটোখাটো ডাক্তার দেখাই না। আমার ছবি টবি তুলবেন না, আমার কথা বাইরে প্রকাশ করবেন না, বিকজ আমি এক্সক্লুসিভ, আমি অন্যান্যদের থেকে একটু আলাদা। হাউ টু আন্ডারস্ট্যান্ড অ্যান এক্সক্লুসিভ পার্সন? একজন এক্সক্লুসিভ পার্সনকে আমরা কীভাবে বুঝব? এক্সক্লুসিভ ব্যক্তি সবচেয়ে আলাদা, ইউনিকনেস তার মধ্যে একটা থাকবে। রোগীর স্টাইল, কথা বলার ধরন, চাল চলন, চিন্তা ভাবনা অন্যের থেকে আলাদা, দ্যাট ইজ এক্সক্লুসিভ। ব্যক্তি বা রোগীর ঢং, ক্যাটেগরি, এক্সপ্রেশন আলাদা প্রকৃতির, কারো সঙ্গে মেলে না, কাজকর্ম মেলে না, কাজকর্ম আলাদা, কথা বলা আলাদা, চলাফেরা সব কিছু আলাদা, দ্যাট ইজ থোড়াসা হাটকে। ব্যক্তির পছন্দ অপছন্দ, ঔষধ খাওয়া, ডাক্তার নির্বাচন, ড্রেস, গাড়ি সবই ইউনিক ও স্পেশাল। এই বৈশিষ্ট্য সকলের নেই, কয়েকজনের মধ্যেই দেখা যায়। সকলের সঙ্গে মেলে না, সকলের সঙ্গে খেলে না, দূরত্ব বজায় রাখে, রোগী ছোটোখাটো হাসপাতালে ডাক্তারকে দেখায় না, ইত্যাদি ইত্যাদি। এইভাবে আমরা এক্সক্লুসিভ পার্সনকে চিনতে পারবো। ইন হেলদি স্টেট অফ ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া কার্ভ যখন হেলদি ছিল, যখন সে সুস্থ ছিল, তখন আমরা দেখব যেহেতু ক্যালকেরিয়া কার্ভ এক্সক্লুসিভ, নিজেকে প্রোটেক্ট রাখতে চাই, তাই ক্যালকেরিয়া কার্ভের স্বাস্থ্যের ব্যাপারে সর্বদা অ্যাংজাইটি থাকে। স্বাস্থ্য খারাপ হলে এক্সক্লুসিভনেস তো থাকবে না, কারণ স্বাস্থ্য খারাপ হলে সে মুক্তকে প্রোটেক্ট করতে পারবে না। এই ক্ষেত্রতে আমরা যে রুব্রিকগুলো পাব, অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট, তার স্বাস্থ্যকে নিয়ে সর্বদা চিন্তা থাকে। অ্যাংজাইটি হাইপোকন্ড্রিয়াকাল, সে ছোটোখাটো বিষয়কে, শরীরের ছোটোখাটো বিষয়, ব্রণ হয়েছে, সে ভাবছে বিশাল কিছু হয়ে যাচ্ছে। এরূপ ছোটোখাটো হালকা পেটে পেন হচ্ছে, তাকে নিয়ে বিশাল চিন্তা যে পেটে কিছু হয়ে গেল নাকি। অ্যাংজাইটি হাইপোকন্ড্রিয়াকাল ইমাজিনারি ইলনেস, মনে হচ্ছে আমার এই রোগটা হয়ে যাবে, এই নিয়ে সে চিন্তিত থাকে, তার ইমাজিনারি একটা ডিজিজ নিয়ে সে চিন্তা করতে থাকে। অ্যাংজাইটি ওয়াকিং অন, হাঁটা চলার সময় তার চিন্তা হয় যে হাঁটাচলা করতে গিয়েই আবার কিছু হয়ে যাবে না তো। এই ছোটোখাটো ব্যাপার, হাঁটাচলাটা তো স্বাভাবিক বিষয়,
এটাতেও তার চিন্তা হয় যে এখান থেকে যদি পড়ে গিয়ে যদি আবার রোগ হয়ে যায়। অ্যাংজাইটি ফিউচার অ্যাবাউট, সে ভাবে ভবিষ্যতে আমার কি হবে, ভবিষ্যতে কি হবে, কিভাবে আমি থাকব। এই বিভিন্ন রকম রোগ নিয়ে তার চিন্তা ভাবনা হয়। সেই জন্য ক্যালকেরিয়া কার্ভ আমরা দেখি রিড বুকস, মেডিকেল বুক টু রিড। ক্যালকেরিয়া কার্ভ সবসময় মেডিকেল ইনফরমেশন পেতে চায়, বিভিন্ন মেডিকেল বুকস পড়তে চায়, ইন্টারনেট ঘেটে রোগ সম্পর্কে জানতে চায়। সে বিভিন্ন হেলথ ম্যাগাজিন, রেডিও প্রোগ্রাম, যেখানে হেলথ সম্পর্কিত প্রোগ্রাম, এইগুলো সে দেখতে চায়। দ্যাট ইজ রিড বুক, মেডিকেল বুক টু রিড। ওয়েলদি, ক্যালকেরিয়া কার্ভ ভাবে তার কিছুই কম নেই, কারণ সে তো ওয়েলদি না। এই ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভে যে অ্যাডাপ্টেশনগুলো হয় সেগুলো কি, যখন সে হেলদি কন্ডিশনে তার কিছুই হয় না, সে মুখটাকে প্রোটেক্ট করছে, তখন আমরা যে রুব্রিকগুলো পাবো, ডিলুশন, ওয়েলথ অফ, দেখো আমার কোনো অসুবিধা নেই, আমার সব কিছু ঠিকঠাক আছে, আমার টাকা পয়সা ঠিক আছে, আমার স্বাস্থ্য ঠিক আছে, আমার পজিশন ঠিক আছে, কোনো অসুবিধা, আমার দেহ ঠিক আছে, সব কিছু ঠিক আছে। ডিলুশন, ওয়েলথ অফ। ডিলুশন, মাইস হিজ চেয়ার রানিং ফ্রম আন্ডারে, যখন সে স্বাস্থ্যযুক্ত থাকে তখন সে অন্যদেরকে ভাবে ছোটোখাটো লোক, অন্যদেরকে কীটপতঙ্গ ভাবে, মাইস ভাবে, চুয়া ভাবে, ইঁদুর ভাবে, যে এরা সব ছোটোখাটো বিষয়, এরা আমার চেয়ারের চারদিকে ছোটাছুটি করছে। ইন্ডিপেন্ডেন্ট, যেহেতু তার ওয়েলথ ঠিক আছে, টাকা পয়সা আছে, সে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট ভাবে। এবং কেয়ারফুল অফ, সর্বদা সে কেয়ার নেয়, যত্ন নেয়, নিজের যত্ন নেয়, যে আমাকে রোগ থেকে মুক্তি থাকতে হবে, রোগ থেকে মুক্তি পেতে হবে, মুক্ত থাকতে হবে, রোগ না আমার হয়। সেই জন্য কেয়ারফুল অফ, সর্বদা সে সচেতন। ডিউটি, টু মাচ সেন্স অফ ডিউটি, এই কারণের জন্য সে প্রোটেক্ট করার জন্য, মুক্তাকে প্রোটেক্ট করার জন্য ডিউটি, টু মাচ সেন্স অফ ডিউটি, রেসপন্সিবিলিটি, টেকিং রেসপন্সিবিলিটি সিরিয়াসলি, সে তার এই কাজকে সে ডিউটি ভাবে এবং রেসপন্সিবিলিটির দ্বারা সে করে। ডিলুশন, ওয়েলথ অফ, দেখছি এই দুটো পিকচার, আমাদের বাপিলারি এবং পরের জন একজন আফ্রিকান, এ ওয়েলথ শো করছে নিজেকে। দেখুন, একটা গহনা পরলে হয়, ঠিক আছে, একটা হার, পুরুষরা আপনি সাধারণত হার পরে না, হাতে আংটিও একটা দিলেই হয়, কিন্তু এ কি করছে, অসংখ্য নেকলেস পরেছে এবং প্রতিটি আঙুলেই দেখুন প্রায় আংটি রয়েছে। এটাই সে নিজেকে ওয়েলথ শো করছে, দেখো আমার কত কি আছে, আমার সোনাদানা আছে, আমার টাকা পয়সা আছে, এটাই হচ্ছে ওয়েলথ। ক্যালকেরিয়া কার্ভ যেহেতু খুব ভীরু প্রকৃতির, কারণ এটা তো ঝিনুক, আমরা দেখি যখন ঝিনুক রাস্তা দিয়ে স্মুথভাবে আগিয়ে চলে, বা যে কোনো ঝিনুকের পরিবারের যারা আছে, শামুক টামুকেরা সব, তখন কোনো মানুষ যদি তার সামনে পা পড়ে যায়, সামনে পা লেগে যায়, সঙ্গে সঙ্গে সে তার খোলকের মধ্যে ঢুকে যায়, বন্ধ করে যায়, কারণ এ খুব ভীত প্রকৃতির। তাই এই ক্ষেত্রে আমরা রুব্রিকগুলো পাবো, স্টার্টিং পিক অফ এ নিডল অ্যাট দ্য, ছোটোখাটো একটু প্রিক হয়েছে, ছোটোখাটো শব্দ পেয়েছে, ব্যাস খোলকের মধ্যে ঢুকে গেল। অর্থাৎ এখানেও ক্যালকেরিয়া কার্ভের ছোট্টখাটো একটু রোগ হয়েছে, ছোট্ট একটা ব্রণ হয়েছে, সে ভাবছে বিশাল কিছু হয়ে গেছে। ইমপ্রেশনেবল, এই ইমপ্রেশনেবলের ক্ষেত্রেও আমরা দেখব যে ক্যালকেরিয়া কার্ভ যদি কারো কিছু রোগ হয় এবং ওটাই সে মনে করে আমার এই রোগটা হয়ে যাচ্ছে না তো। সোশ্যাল পজিশন, কনসার্ন অফ, এদের একটা সোশ্যাল পজিশনের প্রতি খুব কনসার্ন থাকে, কারণ সে সোশ্যাল পজিশনকে মেনে চলে, কারণ তার একটা পজিশন আছে, তার একটা এক্সক্লুসিভিটি রয়েছে, সেই জন্য সে সোশ্যাল পজিশনের প্রতি সর্বদা কনসার্ন থাকে।
ক্যালকেরিয়া কার্ভ ছোটোখাটো রোগকে বড় করে ভাবছে, তাই তার মধ্যে ফিয়ার দেখা যায়। তো ফিয়ারের ক্ষেত্রে আমরা যে সকল রুব্রিকগুলো পাবো একটু দেখে নিই। ফিয়ার হ্যাপেন সামথিং, সে ভাবছে আমার কিছু হয়ে যাবে, এটাই তার ভয়। ফিয়ার টেরেবল হ্যাপেন সামথিং উইল বি, কিছু মারাত্মক হতে চলেছে, এটাই তার ভয় হয়। ফিয়ার কন্টাজিয়ান, ছোঁয়াচে, মানে সে ভাবছে এই কারো রোগ আমার মধ্যে চলে আসবে, আমারও রোগ হয়ে যাবে, ছোঁয়াচে, কন্টাজিয়ান, এটার প্রতি তার ফিয়ার। ফিয়ার ইঞ্জেকশন অফ, সে ইঞ্জেকশনের প্রতি ভয় হয়। ফিয়ার ডিজিজ ইম্পেন্ডিং অফ ইনকিউরেবল, সে ভাবে যে রোগটা হবে এটা সারবে না আমার। ফিয়ার সামথিং উইল হরিবল, সে ভাবছে মারাত্মক কিছু একটা হতে চলেছে, এটাই তার ভয়। ফিয়ার সাফারিং অফ, তার সাফারিংয়ের ভয়, রোগে পড়ে যাওয়ার ভয়। ফিয়ার রিডিকুলস অফ বিং, এই এত রকমের তার ফিয়ার থাকে। এছাড়াও ফিয়ার ওপিনিয়ন অফ আদার, অন্যের যে ওপিনিয়ন, কেউ যদি বলে এই ব্রণটা তোমার এখন ছোট আছে, ডাক্তারকে দেখিয়ে দাও নাহলে মারাত্মক হয়ে যাবে, ব্যাস, এতেই তার ভয়। ফিয়ার ডেন্টিস্ট অফ, সে ডেন্টিস্টের কাছে যেতে চাইবে না, তার ভয় হয়, কারণ জানে ডেন্টিস্টের কাছে গেলেই আমার দাঁতকে তুলে বার করে দেবে। ফিয়ার হসপিটাল গোয়িং টু, হসপিটালে যেতে ভয়। ফিয়ার কন্ডিশন অফ বিং, ফিয়ার লাভড অ্যাট অ্যান্ড মকড অ্যাট বিং, সে ভাবে আমাকে নিয়ে সবাই হাসাহাসি করছে, এখানে সিঙ্গেল ক্যালকেরিয়া কার্ভ আছে। ফিয়ার লাভড অ্যাট অ্যান্ড মকড অ্যাট বিং। ফিয়ার আনরিজনিং, কোনো রিজন ছাড়াই তার ভয় হয়, শুধু ভয়, ভয়ের কোনো কারণ নেই, এতেই তার ভয়। ফিয়ার ঘোস্ট অফ, ফিয়ার ডগস অফ, ফিয়ার স্পাইডার অফ, ফিয়ার ইনসেক্ট অফ, একটা সময় যে অন্যদেরকে কি ভাবতো, চুয়া ভাবতো, ইঁদুর ভাবতো, যে আরে সব আমার কাছে মাইস, কিন্তু এখন সে ভূত, কুকুর, স্পাইডার, ইনসেক্ট, এদেরকে দেখে ভয় পাচ্ছে। ক্যালকেরিয়া কার্ভের ফিয়ারের পর, এই ভয় পেয়ে যাওয়ার পর তার যে অ্যাডাপ্টেশন হবে, সেক্ষেত্রে আমরা কি রুব্রিক পাবো? সেন্সিটিভ ওপিনিয়ন্স অফ আদার্স টু, এই ভয় পেয়ে যাওয়ার পর অন্যদের যে কথাবার্তার প্রতি সে খুব সেন্সিটিভ। কেউ যদি বলে দেয় তোমার এই রোগটা হচ্ছে, এক্ষুনি দেখিয়ে নাও, সে সঙ্গে সঙ্গে সেন্সিটিভ হয়ে যায়, হ্যাঁ তাহলে তো আমাকে দেখাতেই হবে। ডিলুশন, কনফিউশন, আদার্স উইল অবজার্ভ আস, সে মনে করছে অন্যরা আমাকে অবজার্ভ করছে। টর্মেন্টিং আদার্স বাই, সে ভাবছে অন্যরা আমাকে টর্মেন্ট করছে, নির্যাতন করছে, জ্বালাতন করছে। অ্যান্ড লাইট ডিজায়ার ফর ডেলিরাম উইথ, এই কারণেই সে লাইট চায় এবং বারবার একই কথা বলতে চাই যে এই জায়গা থেকে আমাকে নিয়ে চলো, লাইট চাইছে। এবারে ক্যালকেরিয়া কার্ভে রোগে পড়ার কারণগুলো কি, কেন ক্যালকেরিয়া কার্ভ রোগে পড়ল? এক্ষেত্রে আমরা যে রুব্রিকগুলো পাবো, এলিমেন্টস ফ্রম ফেলিওর, লিটারালি অ্যান্ড সায়েন্টিফিক ফেলিওর। ক্যালকেরিয়া কার্ভ সে তার নিজেকে স্বাস্থ্য ঠিক রাখার জন্য অনেক কিছু করেছে, অনেক ডাক্তার দেখিয়েছে, বিভিন্ন রকম প্রচেষ্টা করেছে, সায়েন্টিফিক এবং লিটারালি প্রচেষ্টা করেছে, কিন্তু সে ফেলিওর হয়ে গেছে, তার রোগ সারছে না। এলিমেন্টস ফ্রম অ্যাঙ্গার, অ্যাংজাইটি অফ, তার অ্যাংজাইটির সঙ্গে অ্যাঙ্গার থাকার জন্য তার রোগে পড়েছে। অ্যাঙ্গার ফ্রাইট উইথ, অ্যাঙ্গারের সঙ্গে ভয়। অ্যান্টিসিপেশন, এই কারণের জন্য অ্যান্টিসিপেশন, আগে থেকে সে বুঝতে পারছে যে আমার এইরকম একটা কিছু হবে। এলিমেন্টস ফ্রম ব্যাড নিউজ, খারাপ নিউজ, কারো মৃত্যুর সংবাদ ইত্যাদি থেকে। এলিমেন্টস ফ্রম ডেথ অফ লাভড ওয়ান, কেউ যদি মারা যায়, তার প্রিয় মানুষ মারা যায়, যেখানে আমার কেসে ছিল, যেখানে তার বাবা বা তার ভাই, এদের ডেথের জন্য তার এই কজটা হয়েছে। এলিমেন্টস ফ্রম বিজনেস ফেলিওর, বিজনেস ফেলিওরের জন্য তার সে ডিজে পড়বে। এলিমেন্টস ফ্রম অ্যাঙ্গার, এলিমেন্টস ফ্রম ডমিনেশন, এলিমেন্টস ফ্রম গ্রিফ, এলিমেন্টস ফ্রম লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এলিমেন্টস ফ্রম রুডনেস অফ আদার, এলিমেন্টস ফ্রম সেক্সুয়াল এক্সেস। এই এতগুলো কারণের জন্য ক্যালকেরিয়া কার্ভ রোগে পড়ে যায়। ক্যালকেরিয়া কার্ভ যখন রোগে পড়ে গেল,
তখন তার মধ্যে একটা ডিসকারেজ চলে আসে, সাহস আর থাকে না, তার মনোভঙ্গ হয়ে যায়, সে আত্মবিশ্বাসহীন হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি রুব্রিক পাবো? ডিসকারেজ, সরাসরি রুব্রিক ডিসকারেজ। ডিসকারেজ ইভিনিং কখন? সন্ধ্যাবেলা। সন্ধ্যা কখন? জীবনের সন্ধ্যাবেলা। জীবনের প্রথম দিকে সবই ঠিক চলছিল, অন্তিম লগ্নে, দিনের অন্তিম লগ্ন যখন এসে সন্ধ্যাবেলা যখন সে রোগে পড়েছে, এই রোগে পড়ার পর সে ডিসকারেজ হয়ে গেছে, তার সাহস আর নেই। ডিসকারেজ বিজনেস অ্যাভারশন টু। এখন সে আগে যে বিজনেস করতো, তার বিজনেস কি? প্রোটেকশন দেওয়া। সে মুক্তকে প্রোটেক্ট দিত, তার রেসপন্সিবিলিটি ছিল, তার ডিউটি ছিল। এখন এগুলো থেকে সে ডিসকারেজ হয়ে গেছে, সাহসীন হয়ে যাচ্ছে, পারছে না, বলছে আমার দ্বারা হবে না আর। এবারে ক্যালকেরিয়া কার্ভের ডিসকারেজের পর ডিসপেয়ার হয়ে যাচ্ছে, উদাসীন হয়ে যাচ্ছে। উদাসীনের ক্ষেত্রে আমরা যে সকল রুব্রিকগুলো পাবো, ডিসপেয়ার সোশ্যাল পজিশন অফ। এখন সে সোশ্যাল পজিশনের প্রতি উদাসীন। একটা সময় সে সোশ্যাল পজিশনের প্রতি কনসার্ন ছিল, যখন তার হেলদি স্টেটে ছিল। এখন ডিজিজ স্টেটে এসে তার সোশ্যাল পজিশনের প্রতি সে একটা উদাসীন, এই যা হচ্ছে হচ্ছে চলো। ডিসপেয়ার লাইফ, তার জীবন নিয়ে একটা উদাসীন, যে কি আর হবে, চল যা হচ্ছে হচ্ছে। ডিলুশন, রুইন্ড ইজ রুইন্ড হি। এখন সে নিজেকে ভাবছে আমি তো শেষ হয়ে গেলাম, আমি তো শেষ হয়ে যাচ্ছি, ধ্বংস হয়ে যাচ্ছি। ডিলুশন, পারসিকিউটেড ইজ পারসিকিউটেড। এবং সে মনে করছে আমাকে কেউ পারসিকিউট করছে, আমার পেছনে কেউ ধাওয়া করছে। ক্যালকেরিয়া কার্ভের ডিসপেয়ারের পরে ফাইনালি ইনডিফারেন্স বা উদাসীন হয়ে যায়। এখানে উদাসীন হচ্ছে কি? সে একটা কোনো বিষয় নিয়ে সে কোনো বিষয়কে ইমপ্রেশন দেয়, আর কিছু বিষয়কে সে ইমপ্রেশন দেয় না। এই ক্ষেত্রে আমরা কি রুব্রিক পাবো? ইনডিফারেন্স রিকভারি অ্যাবাউট হিজ। তার এই রোগ সারাটাকে নিয়ে সে ইনডিফারেন্ট হয়ে গেছে, উদাসীন হয়ে গেছে। যে ভাবছে যে না, এই রোগ আর সারবে না, অনেক প্রচেষ্টা করেছে, আর হবে না। তখন ফাইনালি সে কি করছে? রিলিজিয়াস অ্যাফেকশন টু অকুপাইড উইথ রিলিজিয়ান। সে ভাবছে যে আর কিছু করার নেই, এবারে ধর্মকর্ম নিয়েই থাকতে হবে। রিলিজিয়ান অ্যাফেকশন টু অকুপাইড উইথ রিলিজিয়ান। অ্যান্ড হরেবল থিং, স্যাড স্টোরি অ্যাফেক্ট হার প্রোফাউন্ডলি। এই হরেবল থিংগুলো, যেগুলো সে ভয়ঙ্কর দেখতো আর কি, কেউ এসে দেখেছে যে মৃত্যু দেখেছে, ব্যাস এইগুলোকে নিয়ে, দুঃখের ঘটনা নিয়ে সেটাকেই সে সবসময় চিন্তা করতে থাকে। এটাই তার মাইন্ড একটা ইমপ্রেশন তৈরি করে দেয়, এবং এইভাবেই তার চলতে থাকে। ফাইনালি তাহলে আমাদের এই ক্যালকেরিয়া কার্ভ প্রেসক্রিপশন দ্বারা এই সমস্ত যদি সিমটমগুলো আমরা পাই, ক্যালকেরিয়া কার্ভ প্রেসক্রিপশন দ্বারাই এই রোগীদেরকে আমরা খুব সহজেই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে পারবো। এবারে জার্নির জিসটা কেমন হলো? তাহলে এক্সক্লুসিভ ছিল, তারপর সে ওয়েলদি ফর স্টার্টিং প্রিক অফ এ নিডল। ছোটোখাটো বিষয় সে তার ভয় হয়েছে, তারপরে ফিয়ারে চলে গেছে, সেন্সিটিভ, ডিসকারেজ, ডিসপেয়ার্ড অ্যান্ড ইনডিফারেন্স। এইভাবে তার একটা ছোট্ট জার্নি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। অন বিহাফ অফ টোটাল কেয়ার হোমিওপ্যাথিক ক্লিনিক, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বন্ধুরা, হ্যানিম্যান দ্য মাস্টারমাইন্ড চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, যাতে করে প্রতিটি ভিডিও, এইরূপ গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান, এবং এক একটি ড্রাগকে আপনারা বুঝে নিতে পারবেন খুব সহজে। ক্যালকেরিয়া কার্ভ বা অন্যান্য ড্রাগগুলোর নেচার